নমস্কার, আপনারা দেখছেন স্কুলওয়ালা। ভাবুন তো, যদি পৃথিবীর মেরু অঞ্চলের বরফ গলে যেত, তাহলে পৃথিবীর কি হতো? আমরা তো জানি যে মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে বরফ আছে। তাহলে এই যদি বরফ গলে যেত, তাহলে পৃথিবীর কি হতো? মুম্বাই, কলকাতা, চেন্নাই সমস্ত শহরগুলোর কি হতো? বাংলাদেশ, মালদ্বীপ কি তখন জলের তলায় চলে যেত? ভারতে বা পৃথিবীতে যে কোটি কোটি মানুষের বাস, তাদেরই বা কি হতো? তারা কিভাবে জীবনযাপন করতো? অনেকের মনে হয় যে বরফ তো গলছে, শুধুমাত্র বরফই তো গলছে, এতে কি আবার প্রভাব ফেলতে পারে? কিন্তু বরফ গলে গেলে কিন্তু তার গুরুতর প্রভাব ফেলতে পারে মানব জীবনে, অর্থাৎ আমাদের পৃথিবীর ক্ষেত্রে কিন্তু গুরুতর প্রভাব আসতে পারে। তাই আমরা আজকে জানবো এই মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া সম্পর্কে। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া সম্পর্কে জানতে হলে আমাদের অনেক কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে। আর আমরা আজকে ভিডিওতে সেই সম্পর্কেই জানবো যে মেরু অঞ্চলের বরফ কেন, কিভাবে সৃষ্টি হলো, এই মেরু অঞ্চলের বরফ কিভাবে ধ্বংস হচ্ছে বা কেন গলে যাচ্ছে সেই সম্পর্কে জানবো। এর খারাপ বা ভালো প্রভাব কি আছে সেই সম্পর্কে আমরা জানবো। এর প্রভাব কি হতে পারে, ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে সেই সম্পর্কে জানবো। আর এই বিপজ্জনক পথ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি সেই সম্পর্কেই আমরা আজকে এই ভিডিওতে জানবো। মেরু অঞ্চলে বরফের গলন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে এই মেরু অঞ্চলে বরফটা এলো কোথা থেকে, বরফের স্তরটা কিভাবে এলো সেই সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমেই বলি, মেরু অঞ্চল মানে আন্টার্কটিকা কিভাবে বরফ এলো। আজ থেকে 34 মিলিয়ন বছর আগে পৃথিবীর দক্ষিণ দিকে অর্থাৎ আন্টার্কটিকায় মেরু মানে বরফের স্তরের সৃষ্টি হয়েছিল। পরে আস্তে আস্তে উত্তর মেরুতে বা উত্তর দিকেও কিন্তু ক্রমশ বরফের সঞ্চার করতে থাকে। এই বরফ কিন্তু আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা বিষয়, এই বরফ কিন্তু পৃথিবীর মিঠা জলে 70% এই বরফের থেকেই পাওয়া যায়। এবার প্রথমেই বললাম, এই বরফ কিন্তু পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই বরফ কিন্তু সূর্যের যে তাপ আমাদের পৃথিবীতে আসে, সেই তাপ কিন্তু অনেকটাই মহাকাশে ফেরত পাঠায়। একে আমরা বলি অ্যালবেডো এফেক্ট। এই অ্যালবেডো এফেক্টের মাধ্যমে আমাদের পৃথিবীতে তাপমাত্রার মধ্যে ভারসাম্য বজায় থাকে, অর্থাৎ তাপমাত্রা একটা স্থিতিশীল বজায় থাকে। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেমন প্রথমেই আমি বললাম যে অ্যালবেডো এফেক্ট সম্পর্কে। দেখো ছবিতে, এখানে সূর্য থেকে তাপ আমাদের পৃথিবীতে ঢুকছে, কিন্তু যেখানে বরফ আছে তোমরা দেখতে পাচ্ছ সাদা যে জায়গাগুলোতে, এই যে বরফ, এই বরফ কিন্তু ওই তাপ ওই তাপকে প্রতিফলিত করে মহাকাশে পাঠিয়ে দেয়। এই পদ্ধতিকেই আমরা বলবো হচ্ছে কি অ্যালবেডো এফেক্ট। এই অ্যালবেডো এফেক্ট কিন্তু পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সম্পর্কে আমরা জানলাম। অর্থাৎ মানে বুঝতেই পারছো যে অ্যালবেডো এফেক্ট ছিল বলে কিন্তু প্রকৃতিতে একটা তাপমাত্রার ভারসাম্যতা বজায় ছিল। এবার আমরা জানবো বরফের যুগ সম্পর্কে। অ্যালবেডো এফেক্ট সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো হচ্ছে বরফের যুগ সম্পর্কে। বরফের যুগ সম্পর্কে বলতে গেলে আজ থেকে প্রায় 20 কোটি বছর আগে শেষ পৃথিবীতে বরফের যুগ সৃষ্টি হয়েছিল, মানে ছিল। এই বরফের যুগ থাকাকালীন কিন্তু মানুষ মানে তখন তখন সমুদ্রের উচ্চতা উচ্চতা কিন্তু আজকের যে সমুদ্রের উচ্চতা তা থেকে 120 ফিট কম ছিল। যার কারণে মানুষ অতি সহজে এশিয়া থেকে আমেরিকায় পায়ে হেঁটেই চলে যেত। মানে বুঝতে পারছো, পায়ে হেঁটেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে সমুদ্র থাকার সত্ত্বেও, মানে এতটা পরিমাণে জল কম কম ছিল। কিন্তু ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির কারণে বরফ গলছে, বরফ গলার কারণে সমুদ্র জলস্তরের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সমুদ্রের জলের উচ্চতা আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে, তাই তো? তোমরা যেটা নিজেরাও জানো। দেখো এখানে একটা ছবিতে দেখানো আছে যে আগেকার যুগে তোমরা দেখছো যে জলতলের উচ্চতা, প্রথমেই বললাম যে 120 মিটার মতো হচ্ছে তোমার কম। মানে আগের যে পরিমাণে উচ্চতা ছিল তা থেকে কিন্তু কম। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 120 মিটার মতো কম, মানে কতটা কম ছিল। তো এই লেভেলের জল ছিল। তো এই লেভেলের জল থাকার জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই হেঁটে যেতে পারতো। যেমন তোমরা দেখো, এশিয়া থেকে নর্থ আমেরিকায় মানুষ হেঁটেই চলে যাচ্ছে কম জল থাকার কারণে, তাই তো? তাহলে এটা আমরা কি দেখতে পেলাম যে বরফের যুগে কি হতো, মানে এতটাই
জলতলের উচ্চতা কম ছিল যে সেখানে মানুষ হেঁটে এক জায়গা থেকে মানে তোমার এশিয়া থেকে নর্থ আমেরিকা মানে আমেরিকায় পাড়ি দিতে পারতো। তোমাদের মনে তো প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে কেন এত বরফ গলতে শুরু করলো। আগে আমরা জানলাম যে বরফের যুগ ছিল, তাহলে কি এমন হলো যার কারণে এই বরফের যুগ শেষ হতে লাগলো, মানে বরফ অত্যাধিক পরিমাণে গলতে শুরু করলো? তার একমাত্র কারণ হচ্ছে শিল্প বিপ্লব। হ্যাঁ, 1760 সালে পর থেকে প্রচুর পরিমাণে কয়লা, প্রচুর পরিমাণে গ্যাস পোড়াতে শুরু হলো। মানে বলতে গেলে শিল্প কারখানা, তারপর তোমার যানবাহন, এই সমস্ত অত্যাধিক ব্যবহারের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ক্রমশ বৃদ্ধি ঘটলো। এই কার্বন ডাই অক্সাইড কি করলো, কম্বলের মতো একটা স্তরের সৃষ্টি করলো, যার কারণে পৃথিবীতে যে সূর্যের তাপ আসে সেই পরিমাণে তাপ কিন্তু বায়ুমণ্ডলকে ভেদ করে ফেরত যেতে পারে না, মানে মহাকাশে সেই পরিমাণে তাপ কিন্তু বাইরে যেতে পারে না। এই পদ্ধতিকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের পরিমাণ যত বাড়ছে তত কিন্তু পৃথিবীতে তাপের পরিমাণ বাড়ছে, যার কারণে মেরু অঞ্চলে বরফ কিন্তু ক্রমশ গলছে। তোমরা এখানে একটা ছবি দেখতে পাবে, মানে পাচ্ছ যে দেখো সূর্য থেকে তাপ আসছে, আসার কারণে পৃথিবীতে যে পরিমাণে তাপ ঢুকছে, এখানে সাদা সাদা অংশগুলো হচ্ছে বরফ, এই বরফের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। ঠিক আছে, কারণ হচ্ছে কি শিল্প বিপ্লব, শিল্পের বিকাশ ঘটার কারণে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে, যা হচ্ছে একটা কম্বলের মতো স্তরের সৃষ্টি করছে আমাদের বায়ুমণ্ডলে। সেই স্তর থাকার কারণে কি যে পরিমাণে তাপ সূর্য থেকে পৃথিবীতে আসছে সেই পরিমাণের তাপ কিন্তু ফেরত যেতে পারছে না। ঠিক আছে, যার কারণে উষ্ণতা বাড়ছে। উষ্ণতা ভিতরে বাড়ার কারণে পৃথিবীতে যে পরিমাণে বরফ আছে সেটা তো গলে যাচ্ছে, তাই তো, মানে মেরু অঞ্চলে বরফ ক্রমশ গলতে শুরু করছে। এছাড়াও আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছিলাম যে বরফ গলছে, সেটা আমরা দেখলাম যে কিভাবে গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে বরফ গলছে, সেটা আমরা দেখলাম। বরফ যে গলে যাচ্ছে তার নিচে কি কালো জলটা বেরিয়ে আসছে, সেই কালো জল কিন্তু প্রচুর পরিমাণে তাপ শোষণ করে রাখতে পারে, যার কারণে বরফ ক্রমশ গলে গলে যাচ্ছে। এই কালো জল পৃথিবীতে যে পরিমাণে সূর্য তাপ দিচ্ছে তার অধিকাংশ শোষণ করে নিচ্ছে, যার কারণে পৃথিবীতে তাপমাত্রা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বরফ গলছে। এই যে বিপজ্জনক চক্রটা সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলি পজিটিভ ফিডব্যাক লুপ। দেখো তোমাদের এখানে ছবিতে দেখানো আছে পজিটিভ ফিডব্যাক লুপ। এখানে কি হচ্ছে, দেখো বরফ আছে, বরফের নিচে দেখতে পাচ্ছ কালো জল, মানে একটা যে ধরো আন্টার্কটিকা, তো আন্টার্কটিকা সারা জায়গাটাই বরফ, তো বরফ তো আছে, তার নিচে তো জল ছিল, সেই কালো যে জলটা ক্রমশ বরফ গলে যাওয়ার কারণে নিচের যে কালো জলটা হচ্ছে কি দেখতে পাওয়া যাচ্ছে, সেই কালো জল কিন্তু অত্যাধিক পরিমাণে তাপ শোষণ করে রাখে, যার কারণে কি হয়, যার কারণে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলতে থাকি পজিটিভ ফিডব্যাক লুপ। এই যে বিপজ্জনক চক্রটাকে সৃষ্টি হচ্ছে, তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এই যে চক্রের সৃষ্টি হচ্ছে তাকেই আমরা বলবো কি পজিটিভ ফিডব্যাক লুপ। মেরু অঞ্চলে তো বরফ গলছে, কিন্তু এর খারাপ প্রভাব কি হতে পারে আর ভালো প্রভাবই বা কি হতে পারে? খারাপ ভালো দুটোই কি প্রভাব আছে? হ্যাঁ, দুটো প্রভাবই আছে, কিন্তু সব থেকে খারাপ প্রভাবই বেশি। খারাপ কি? প্রথমত হচ্ছে সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। বরফ গলছে মানে সেই জায়গায় সমুদ্র জলের উচ্চতা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আর সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্রের যে উপকূলবর্তী এলাকা সেই সমস্ত জায়গাগুলো কি জলের তলায় চলে যাচ্ছে, তাহলে এটা একটা খারাপ প্রভাব। 2 নাম্বার কি, সুন্দরবনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন? কারণ সমুদ্রের জল কি নোনতা, আর দিনের পর দিন বরফ গলে যাওয়ার কারণে সে সমুদ্রের জল মানে নোনা জলের পরিমাণ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যার কারণে সমুদ্রের নোনা জল ক্রমশ সুন্দরবনে প্রবেশ করছে এবং সুন্দরবন ক্রমশ ছোট হতে থাকছে, এবং সেই জায়গায় বসবাসকারী বিভিন্ন প্রাণী মানুষদের কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর খারাপ প্রভাব হলো। 3 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে কৃষিতে প্রভাব। আমরা একটু আগেই জানলাম যে সমুদ্রের জল ক্রমশ উপকূলবর্তী এলাকায় প্রবেশ করবে, তাহলে সেই সমস্ত জায়গায় যে কৃষিকাজ আছে বা কৃষি আছে সেই জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কারণ নোনা জলে কিন্তু চাষ ভালো হয় না, তাহলে কৃষিতে প্রভাব লক্ষ্য করা যাবে। 4 নাম্বার কি হতে পারে, পানীয় জলের সংকটও কিন্তু দেখা যাবে। কিরকম ভাবে?
তোমরা ভাবতেই পারো যে সমুদ্রের জল তো এখন বৃদ্ধি পাচ্ছে, তাহলে নদীরও তো জল বৃদ্ধি পাচ্ছে, তাহলে তো জলের কোনো অভাবই হবে না। কিন্তু সেরকম না, নদীর প্রবাহ এখন বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু ভবিষ্যতে কিন্তু ঠিক আজকের মতো প্রবাহ নদীর থাকবে না। যার কারণে নদী ব্রহ্মপুত্র, সিন্ধু এই সমস্ত নদীগুলোর কি জলের প্রবাহ সেরকম থাকবে না। যার কারণে কি মিষ্টি জল অর্থাৎ পানীয় জলের কিন্তু সংকট লক্ষ্য করা যাবে। আর কি কারণ হতে পারে? জলবায়ুর পরিবর্তন হতে পারে। কেন? এই যে দিনকে দিন তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা বাড়ার কারণে কি জলবায়ুর পরিবর্তন হবে, যার কারণে কি তোমার বরফ তো গলছে, যার কারণে কি হতে পারে জলবায়ুর পরিবর্তনের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, খরা, বিভিন্ন ঘূর্ণিঝড়, শক্তিশালী ঘূর্ণিঝড়ে কিন্তু প্রাদুর্ভাব দেখা যাবে। তোমরা এখনো দেখছো যে এখন যে পরিমাণে তাপমাত্রা বাড়ছে, এখনকার দিনে কিন্তু তোমরা দেখছো আগেকার থেকে এখন কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ে প্রভাব মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে বুঝতেই পারছো যে খারাপ প্রভাব কি কি আছে, তোমাদের ছবিতেও দেখানো আছে। দেখো যে ম্যানগ্রোভ বনভূমি অঞ্চলে জলে প্রবেশ ঘটেছে, যার কারণে সেখানকার পশু পাখিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জল ঢুকে গেছে দেখতে পাচ্ছ উপকূলবর্তী এলাকাগুলোতে, এই যে এখানে বন্যা প্লাবিত হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলোতে, সেটাও দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে জলের নদীর প্রবাহ কিন্তু এখন যেটা আছে পরবর্তীকালে সেটা কিন্তু থাকবে না। তারপর দেখো কৃষিতেও কিন্তু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, মানে কৃষি কার্যেও কিন্তু ক্ষতিকারক প্রভাব এখানে দেখানো হয়েছে। মানে দেখো মাটি শুকিয়ে গেছে, ফেটে গেছে, ধান হচ্ছে না, তো কৃষিক্ষেত্রেও ক্ষতিকারক প্রভাব দেখা যাচ্ছে। এবার হচ্ছে খারাপ প্রভাব তো আছে, এবার ভালো প্রভাব যে বললাম, তাহলে ভালো প্রভাবটা কি কি হতে পারে? ভালো প্রভাব কিছু থাকলেও সব থেকে ক্ষতিকারক প্রভাবই কিন্তু সব থেকে বেশি এই মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার কারণ হিসাবে। ঠিক আছে, খারাপ প্রভাব জানলাম। ভালো প্রভাব হচ্ছে বরফ গলছে, তাহলে কি নতুন সমুদ্র পথের সৃষ্টি হচ্ছে। ইউরোপ, এশিয়া এদের যাতায়াত ব্যবস্থার জন্য নতুন পথ কিন্তু গড়ে উঠছে। আর কি হতে পারে? আর হচ্ছে খনিজ সম্পদ আমরা নতুন পেতে পারি। আগেকার যুগে মানে হাজার হাজার বছর ধরে যে বরফের নিচে যে খনিজ আছে, সেই খনিজ কি চাপা পড়েছিল, বরফ গলছে, মানে সেই খনিজটাকে আমরা পাচ্ছি। তাই তো। আর কি হতে পারে? বৈজ্ঞানিক কাজে সুবিধা হতে পারে। ধরো সেই আগেকার বরফ কলার জল থেকে আমরা আগেকার পরিবেশ সম্পর্কে জানতে পারি, যে আগেকার পরিবেশে কিরকম মানুষ ছিল বা কিরকম জীব ছিল সেই সেই বরফের যুগে, সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তো কিছু ভালো প্রভাব থাকলেও সব থেকে ক্ষতিকারক প্রভাবই কিন্তু বেশি। দেখো তোমাদের ভালো প্রভাবের মধ্যে দেখো, তো বৈজ্ঞানিক কাজে লাগছে সেটা বললাম। তারপর হচ্ছে তোমার নতুন পরিমাণে খনিজ, সেগুলো আমরা পেতে পারি। আর কি, ধরো নতুন সমুদ্র পথ আমরা কিন্তু আবিষ্কার করতে পারি। এই বরফ গলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ জল উপর দিকে উঠে আসছে, তাহলে যার কারণে কি নতুন সমুদ্র পথ তো দেখা যাবে। তাই তো, এই সমস্ত হচ্ছে কি তার ভালো প্রভাব। এবার আমরা জানবো এর ভবিষ্যৎ সম্পর্কে। ভবিষ্যৎ কি হতে পারে এই মেরু অঞ্চলে বরফ গলে গেলে? প্রথমেই হচ্ছে যে সমুদ্রের তলতলের উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাবে এই মেরু অঞ্চলে বরফ গলে যাবার কারণে। দুই নাম্বার হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলো সব জলের তলায় চলে যাবে। 3 নাম্বার হচ্ছে কি কৃষিতে ক্ষতিকারক প্রভাব লক্ষ্য করা যাবে। 4 নাম্বার হচ্ছে যে মানুষ তার পানীয় জলের সংকট লক্ষ্য করবে। 5 নাম্বার হচ্ছে বিভিন্ন ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগের প্রাদুর্ভাব ক্রমশ বৃদ্ধি পাবে। এইগুলো হচ্ছে তার মানে মানে ফিউচার সম্ভাবনা, ফিউচার। ঠিক আছে, এই যে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, এর ভবিষ্যৎ কিন্তু এইগুলোই হবে। এবার এর ভবিষ্যৎ কিছুটা ক্ষতিকর হলেও এর মধ্যে কিছুটা আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারি। কেন? আজকের যুগে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করছি, যেমন সৌরশক্তি, ইলেকট্রিক যানবাহন, এই সমস্ত যে ব্যবহার করছি, এর মাধ্যমে কিন্তু দিনের পর দিন যদি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা তাপমাত্রা একটু হলেও কমাতে পারি। ঠিক আছে, কারণ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তখন একটু হলেও কমবে। তাই তো। তো এই সমস্ত কিছু করে কিন্তু আমরা তাপমাত্রা একটু হলেও কমাতে পারি। মানে আমরা প্রকৃতপক্ষে বলতে গেলে
বরফের যুগ একটা গল্প নয়, তাই তো? এই বরফের যুগের জন্য আমরা কিন্তু নানান রকম পদক্ষেপও গ্রহণ করতে পারি। যেমন ধরো তোমাদেরকে যদি এখন বলি যে গাছ কাটা বন্ধ করতে হবে, দূষণ কম করতে হবে, বিদ্যুতের অপচয় কমাতে হবে, তাই তো? বিভিন্ন ইলেকট্রিক যানবাহনের ব্যবহার করতে হবে, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করতে হবে। তো এই সমস্তের মাধ্যমে কিন্তু আমরা এই বরফের গলন কিন্তু কমাতে পারবো। কারণ এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে আমরা উষ্ণতা কমাতে পারি, যার কারণে তো বরফের গলন আমরা কমাতেই পারবো, তাই তো? এখানে দেখো কিছু ছবি তোমাদের দেয়া আছে যে দেখতে পাচ্ছ এখানে সোলার এনার্জি মানে সৌরশক্তিকে ব্যবহার করা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে, ইলেকট্রিক বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে কি আমরা এই দিনের পর যে দিন তাপমাত্রা বাড়ছে সেটাকে কিন্তু কমাতে পারি, তাই তো? মানে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। এখানে আরেকটা ছবিতে দেখানো হয়েছে, দেখো তোমরা, ইলেকট্রিক বললাম যে ইলেকট্রিক নানান রকম সরঞ্জাম ব্যবহার, তার মধ্যে বাল্ব, এখন ইলেকট্রিক গাড়ি, এইগুলোর মাধ্যমে গাছ তো লাগাতেই হবে। তারপর দেখো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা পৃথিবীটাকে এখন বাঁচাতে পারি। আর এগুলো যদি না করি তাহলে সেই দেখো বরফ গলে যাবে, মাটি ফেটে যাবে, বন্যায় প্লাবিত হয়ে যাবে সারা জায়গায়, তাই তো? তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে অবশ্যই জানিও, তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইবের পাশাপাশি আমাদের পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের স্কুলওয়ালা নিয়ে এসেছে তোমাদের জন্য স্কুলওয়ালা অ্যাপ, যেখানে ক্লাস 8, 9, 10 এর সমস্ত ফুল ভিডিও, সাবজেক্ট ওয়াইজ মেটেরিয়ালস, এক্সাম সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ। আর সব থেকে বড় কথা, এই সমস্ত প্রিমিয়াম কন্টেন্ট গুলো তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র সাবস্ক্রাইবের মাধ্যমে। তাই দেরি না করে আমাদের প্লে স্টোর বা তোমাদের অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আমাদের স্কুলওয়ালা অ্যাপটি ডাউনলোড করে নাও, যাতে তোমাদের আরো পড়াশোনাটাকে স্মার্ট এবং ইজি করতে পারো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আর পরবর্তী শিক্ষামূলক ভিডিওতে বা এরকম আরো অজানা তথ্য জানার ভিডিওতে দেখা হচ্ছে।